কিউট আর্মিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে ডুবে ডুবে ভালোবাসি আপনি না বাসলো আমি বাসি পার্ট 2 নিয়ে। তো চলো বেশি কথা না বলে স্টোরিটা স্টার্ট করা যাক। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে কি যেন কাজ করছে জাঙ্কুক। হঠাৎ আদিত্য দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া তোমাকে খেতে ডাকছে, খেতে চলো। তুই যা, আমি আসছি। প্রায় 10 মিনিটের মধ্যেই জাঙ্কুক সাদা একটি শার্ট পরে নিচে নেমে আসলো। অসময় তেমন কেউ নেই নিচে। জিন নিজের ছেলের জন্য বসে আছে খাবার টেবিলে। নিজের ছেলেকে ফিটফাট হয়ে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? জাঙ্কুক বলল, হ্যাঁ একটু কাজ আছে। জাঙ্কুক চুপচাপ বসে বসে খাবার খাচ্ছে। ছোটবেলায় যেই সকল জিনিস জাঙ্কুক পছন্দ করত তার সকল জিনিসই রান্না করা হয়েছে। এর মধ্যে হাজির হলো সুগার। সুগার শান্ত গলায় বলল, ভাইয়া আমি রেডি, এখন যাবে নাকি লেট হবে? এখনই যাব। তখনই জিন রান্নাঘর থেকে ডেকে বলল, গাড়ি লাগবে না আম্মু, চাবি নিয়ে যা। দুই ভাই একসঙ্গে বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা হলো বড় ভাই সুগা। জিমিন কখন কি করছে, কখন কি না করছে, কখন খাচ্ছে, কখন না খাচ্ছে, কখন পড়াশোনা করছে, কখন পড়াশোনা করছে না, এসব দেখার দায়িত্ব যেন শুধু সুগারই। এছাড়া যারা সুগার আর কোনো কাজ নেই। সারাদিন জিমিনের এসব জিনিস নিয়ে পড়ে থাকে সুগা। কিন্তু আনিকা আর আদিত্যকে আজ পর্যন্ত একটা ধমকও দেয়নি। এ কেমন দুমুখ ব্যবহার। সুগা যতক্ষণ বাসার বাইরে থাকে ততক্ষণ জিমিন স্বাধীন, মুক্ত। 3 ভাই বোন ছুটাছুটি খেলাধুলা করছে। জিমিন যেটা বলছে আনিকা আর আদিত্যকে, ওরা 2 ভাই বোন সেটাই করছে। জিমিন আর জাঙ্কুকের এখনো সামনাসামনি দেখা হয়নি। জিমিন কোচিং থেকে ফিরে সে যে রুমে ঢুকেছিল নিজের গিফট নিয়ে ব্যস্ততায় সময় কাটিয়েছিল। সবেমাত্র জিমিন নিজের রুম থেকে বের হয়েছে আর জাঙ্কুক আর সুগা তো জিমিনের নিচে আসার প্রায় 2 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। জিমিন, আনিকা, আদিত্যর ছুটোছুটি শেষ হয় আরেমকে গেটের ভিতরে প্রবেশ করতে দেখে। আরেম ঘরে প্রবেশ করতে করতে তার স্ত্রী ওরফে জিনের কাছে প্রশ্ন করে, জাঙ্কুক কোথায় গিয়েছে? জিন উত্তর দেয়, ও তো সুগাকে নিয়ে বের হয়েছে, বলল কি যেন একটা কাজ আছে। আরেম সোফায় বসতে বসতে জিমিনের দিকে তাকিয়ে জিমিনকে প্রশ্ন করলো, পড়ালেখার কি অবস্থা আম্মু? জিমিন আস্তে আস্তে জবাব দিল, আলহামদুলিল্লাহ বড় আব্বু ভালো। তবে তবে কি? আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না। প্রাইভেটগুলোতেও অনেক এগিয়ে গিয়েছে। ঠিক আছে, আমি তোমার জন্য প্রাইভেট টিউটরের ব্যবস্থা করছি। কাল অথবা পরশুর মধ্যে ম্যানেজ করার চেষ্টা করব। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, ভালো করে পড়াশোনা করো, বুঝেছো আম্মু? তোমার ভাই সুগাকে তো দেখেছো, পড়াশোনায় মন নেই। না শুনে আমার কথা, না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপে বসেছে, রাজনীতি করবে। পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি ভালো করে পড়াশোনা করো যাতে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। খেয়েছো তোমরা কিছু? জি বড় আব্বু, চেষ্টা করব। এই প্রশ্নের উত্তরটা
খাবারটা আনিকা দিল। হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এবার যে যার রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যে যার রুমে চলে যাচ্ছে। রাত বাজে 9টা। জাংকুক আর সুগা এখন বাড়ি ফিরেছে। ডাইনিং টেবিলে তিন ভাই আর আদিত্য। জিমিন আর আনিকা এখনো আসেনি। জাংকুক সাদা শার্ট পরে সকালবেলা ঘর থেকে বের হয়েছে আর এখন সাদা শার্টে 3-4 জায়গা ছোপ ছোপ রক্তের দাগ। হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সবার প্রথমে জেহপের নজর পড়ে সেখানে। কিরে জাংকুক, তোর হাতে কি হয়েছে? আর তোর শার্টের এই দাগ কিসের? এই কথা জিনের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে জিন দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। কি হয়েছে জাংকুকের? বুকের ভিতরে সেট করে উঠেছে জিনের। নিজের আদরের একমাত্র সন্তানের গায়ে একটা আঁচড়ও একজন মা সহ্য করতে পারে না। এই তো কিছু হয়নি আম্মু, একটুখানি হাতে লেগেছে। ও তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এটা বলে জাংকুক সিঁড়ির দিকে এগোতে থাকে। জাংকুক, কোথায় যাচ্ছ? খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, এখন আর খিদে নেই। এ বলেই জাংকুক নিজের রুমের দিকে অগ্রসর হয়। জাংকুকের গলার আওয়াজ শুনে জিমিন নিজের রুম থেকে তাড়াতাড়ি বের হয়। এতগুলো গিফট দিয়েছে, একটা ধন্যবাদ অন্তত দেওয়া উচিত। এই 7 বছরে ভাইয়ার মুখ একবারও দেখেনি জিমিন। বের হতে হতে জাংকুক নিজের রুমে প্রবেশ করেছে। জিমিন চোখ মুছে নিচে নেমে আসলো। জিমিন নিচে এসে সবার সঙ্গে খেতে বসে তখনই সুগা হাত মুখ ধুয়ে সবার সঙ্গে খেতে আসছে। সুগা, তুই তো ছিলি জাংকুকের সাথে, কি হয়েছে বল? হ্যাঁ চাচু, আমি তো গিয়েছিলাম ভাইয়ের সঙ্গে, কিন্তু কিছুক্ষণ পর আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম। এই কারণে আমি কিছু জানি না। জিমিন যেন কিছুই বুঝতে পারছে না। 7-8 ঘন্টা হয়ে গিয়েছে মানুষটা বাসায় এসেছে, এখনো জিমিনের সঙ্গে দেখা হয়নি জাংকুকের। এর মধ্যে কি একটা অঘটন ঘটিয়ে ফেলেছে জাংকুক। জিমিন শুধু ভাইয়ের দিকে আর চাচুর দিকে তাকাচ্ছে বারবার। আইএম গম্ভীর স্বরে সুগাকে বলল, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার যেন মারপিট আর রাজনীতিতে না জড়ায়। আর এটা বলে দিও তার বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি, আর তাকে দেশে এনেছি মারপিট করার জন্য নয়, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। আসলে বড় আব্বু, ভাইয়ার শুধু একটু হাতে কেটেছে, এই আর কি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা, কোনটা কেটে যাওয়া, সেটা বোঝার বয়স আমার হয়েছে। আর তুমি তো তোমার রাস্তা বেছেই নিয়েছো, এখন তাকে একটু বোঝাও যাতে এইসবে না জড়ায়। জি বড় আব্বু। আচমকা জিমিন প্রশ্ন করে ফেলে, কি হয়েছে? জিমিনের কথা বলার সঙ্গে সঙ্গে সুগা নিজের রাগী দৃষ্টি নিক্ষেপ করে জিমিনের দিকে। রাগে কটমট করতে করতে বলে, তুই চুপচাপ খা। যেই হোক বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, জাংকুক মারামারি করবে কেন? ছেলেটা এত বছর বাইরে ছিল, কে এমন শত্রু আছে এখানে ওর? ভাইয়ের মধ্যে নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। জিমিন মনে মনে ভাবছে, জাংকুক ভাইয়া মারামারি করেছে, কিন্তু কেন? এতদিন জানতাম আমার ভাইয়াই পচা, রাজনীতি করে আর আমার শাসন করে। এখন তো দেখছি জাংকুক ভাইয়া পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় মাথার চিনচিন ব্যথা অনুভব করছে জাংকুক। বুকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে আছে। বারান্দায় গিয়ে আনমনে কি যেন ভাবছে, আর তার দৃষ্টি দূর আকাশের চাঁদের দিকে। পলকও পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে চাঁদের দিকে। কারোর অস্তিত্ব বুঝতে পেরে ভাবলেশহীনভাবে নড়ে চড়ে দাঁড়ায় জাংকুক।
দৃষ্টি চাঁদ থেকে সরিয়ে নেয়, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে, তারপরে স্বাভাবিকভাবেই বলে, কিছু হয়েছে? সুগা সরল মনে বলতে শুরু করলো, বরাব্বা বুঝে গিয়েছে তুমি যে মারপিট করেছো, আর তোমাকে মারপিট করতে বারণ করেছে, রাজনীতিতে জড়াতেও বারণ করেছে। জাঙ্কুক কিছুটা অবহেলার স্বরে বলল, আর কিছু বলবি? তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলেছে। জাঙ্কুক উত্তর দিল, ঠিক আছে, আর কিছু বলবি? ভাইয়া মাথাটা ঠান্ডা করো প্লিজ, আমি শুধু তোমাকে জানিয়েছিলাম এই বিষয়টা। তুমি যেভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা করবে এটা আমি ভাবতেও পারিনি। এটা যদি আমি আগে বুঝতে পারতাম তুমি এখানে এসে এভাবে মারপিট করবে, তাহলে আমি এই বিষয়টা আগে সলভ করে ফেলতাম। তুই আমাকে বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে বলিনি ভাইয়া, তুমি যা করেছো আশা করি এরপর থেকে আর কিছু হবে না। তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আচ্ছা তুই এখন যা, আর সবাইকে বলে দিস আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, তাই না? যার যত কথা বলার সব যেন আমার সামনে এসে সরাসরি আমাকে বলে। আর আগামীকাল 12টার আগে যেন আমাকে কেউ ডাকতে না আসে, বলে দিস। ঠিক আছে ভাইয়া, এটা বলে সুগাও চলে যায়। এতক্ষণে মেঘে ঢেকে গিয়েছে চাঁদখানা, দূর আকাশে দৃষ্টি তার, যেন কি যেন ভাবছে ছেলেটা। হঠাৎ করে দরজা বন্ধ চিল্লাচ্ছে। সিগারেট খাওয়াটা জাঙ্কুকের নিত্যদিনের অভ্যাস নয়। যখন খুব বেশি রাগান্বিত অথবা চিন্তিত থাকে বা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তখন জাঙ্কুক সিগারেটের ধোঁয়ায় নিজের রাগ অভিমান সব উড়িয়ে দেয়। সিগারেটের 2-1 টান দিয়ে বিছানায় এসে গা এলিয়ে দিল জাঙ্কুক। সারাদিনের ক্লান্তিতে 2 হাত মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়ল জাঙ্কুক। জিমিন খাবার খেয়ে রুমে এসে টানা 2-3 ঘন্টা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়েছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ভবিষ্যৎ। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কি না তাও জানে না, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত আগে থেকে নিতে হবে। বয়সের তুলনায় মেয়েটা একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর পা দিয়েছে, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে স্নাতক শিক্ষার্থী হবে, এটা ভেবেই নিজেকে কেমন বড় বড় মনে করছে জিমিন। কিছুক্ষণ পড়াশোনা করে নিজের নতুন ফোনটা হাতে নিয়ে টিপতে লাগলো। কি দেখবে সে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। তাই ইউটিউবে গিয়ে কিছু ভিডিও দেখে ফোনটা রেখে দিল। বিছানায় গায়ে দিয়ে ভাবতে থাকে জাঙ্কুক ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার, কিন্তু সে কীভাবে ধন্যবাদ দেবে? সামনে দাঁড়ালে তো ভয়ে হাত কাঁপতে থাকে, মনে পড়ে যায় পুরনো কিছু স্মৃতি। জিমিন সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছে, বয়স গতি 9-10-এর মাঝামাঝি হবে। জিমিন স্কুলে যাওয়ার পরে একটা বন্ধু হয়েছিল, নাম তার আরিয়ান। ওই ছোটবেলার বন্ধুত্ব যেরকম হয় আর কি, ওকে টিফিন শেয়ার করে, ওকে চকলেট শেয়ার করে। ওদের বন্ধুত্ব 7 দিনও টেকেনি। হঠাৎ করে একদিন জাঙ্কুক জিমিনের স্কুলে আসে এবং দেখে আরিয়ান এবং জিমিন একসঙ্গে খেলা করছে। তখন জাঙ্কুক গিয়ে জিমিনকে সবার সঙ্গে বেশ কয়েকটা থাপ্পড় মেরেছিল আর শক্ত কণ্ঠে বলেছিল, তোকে যদি কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখি বা খেলতে দেখি তাহলে তো খবর আছে।
সেখান থেকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে জাঙ্কুক। একবারের জন্য জিমিনের দিকে তাকিয়ে দেখেনি। জাঙ্কুকের দেওয়া থাপ্পড়ের জন্য জিমিনের দু গালে জাঙ্কুকের 5 আঙুলের ছাপ বসে গিয়েছিল সেদিন। সেই যে থাপ্পড় দিয়েছিল, জিমিন 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। জিমিন ছোটবেলা থেকেই খুব অভিমানী। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে কখনো জাঙ্কুকের চোখে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, জাঙ্কুক যখন বাসায় থাকতো তখন রুম থেকে বের হতো না জিমিন। জাঙ্কুকও কখনো জিমিনের কথা জিজ্ঞাসা করেনি। ছোট্ট জিমিনের মনে সেই থেকেই জাঙ্কুক ভাইয়ের প্রতি তৈরি হয় অভিমান, সীমাহীন কষ্ট, বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে জাঙ্কুক। এই সময়ের মধ্যে জাঙ্কুকের সঙ্গে এক টেবিলে বসে খাবারও খেত না জিমিন। জাঙ্কুককে দেখলে যেন ছুটে পালাতো জিমিন। জাঙ্কুক বিদেশে যাওয়ার পর জিমিন যেন আস্তে আস্তে জাঙ্কুকের ভয় থেকে নিজেকে স্বাভাবিক করে নিজের মন মতো রাজত্ব করতে থাকে জিয়ন পরিবারে। জাঙ্কুকের পাশে রুমটা চলে আসে তার দখলে। জাঙ্কুক দেশে থাকলে হয়তো সে কখনোই সেই রুমে যেত না। জাঙ্কুক বিদেশে যাওয়ার পরে সবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে অনেকবার। জিমিনের সঙ্গে কথা বলতে চেয়েছিল 2-3 বার, কিন্তু জিমিন আতঙ্কে কথা বলেনি। জাঙ্কুকও আর জিমিনের কথা জিজ্ঞাসা করেনি। এত বছর পরে জাঙ্কুক ভাইয়া বাড়িতে ফিরেছে, দেখাও হয়নি, কিন্তু এর মধ্যে মারপিট করে ফেলেছে। ছোটবেলা অনুভূতিগুলো প্রকাশ করতে না পারলেও এখনকার জাঙ্কুকের কর্মকাণ্ডগুলো দেখে মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে হিটলারের সঙ্গে কতটা মিল কতটা বেমিল সেটা পরিমাপ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার মাথায় একটাই ঘুরপাক খাচ্ছে ধন্যবাদ জানানোর। কীভাবে সে ধন্যবাদ জানাবে? আদৌ কি কথা বলতে পারে? এসব ভাবতে ভাবতে জিমিন একসময় ঘুমিয়ে পড়ে। সকাল সকাল জিয়ন পরিবারের রান্না ধুম পড়ে যায়। তারা 3 ভাই অফিসে চলে গিয়েছে। আনিকা আর আদিত্য স্কুলে চলে গিয়েছে। জিমিন এখনো শুয়ে আছে। সকাল 8টার সময় জিমিন ঘুম থেকে ওঠে। রাত জেগে পড়ার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। মাঝে মধ্যে সকালে গোসল করে খাবার খেয়ে বের হয়ে যায়, মাঝে মধ্যে গোসল করে খাবার না খেয়ে বের হয়ে যায়। 10টা 2 পর্যন্ত কোচিং টিউশন পড়ে বাসায় ফিরে, তারপর ফ্রেশ হয়ে একটু খেয়ে ঘুমায়। বিকেলের দিকে একটু হইচই করে। এই হচ্ছে তার বর্তমান জীবন। আজ তার ব্যতিক্রম হলো না। জিমিন খেয়ে বাসার গাড়িতে করে কোচিংয়ে চলে গেল। বাসার গাড়িতে করে যাওয়া আসা করে। কোচিং শেষ হয়ে গেলে ড্রাইভার আঙ্কেলকে কল করলে এসে জিমিনকে নিয়ে যায়। ঠিক 12টায় নিজের রুম থেকে বের হচ্ছে জাঙ্কুক। আস্তে আস্তে নিচে নেমে আসছে। জিন ছেলের মুখের দিকে তাকিয়ে ভয়ার্থক কণ্ঠে বলল, কি হয়েছে বাবা তোর? জাঙ্কুক নিজের মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিল, কিছু হয়নি, খেতে দাও, খিদে লেগেছে। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোটাও নেই এখন ছেলেটার মধ্যে, এটা ভেবে বারবার হতাশ হচ্ছে জিন। হঠাৎ করে জিনের চোখ যায় জাঙ্কুকের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটা ফুলে গিয়েছে। জাঙ্কুক খাবার খাচ্ছে আর তার মা জিন ভালো মন্দ বোঝাচ্ছে যেন জাঙ্কুক কোনো 5 বছরের শিশু। এটা করবে না, সেটা করবে না, যেন জাঙ্কুক আগুন পানি কিছুই চেনে না। বাবা মায়ের কাছে সন্তান সারা জীবনে শিশুই থাকে। জাঙ্কুক খাবার খেয়ে বেরিয়ে পড়েছে। জিমিন বাসায় এসেছে প্রায় 1 ঘন্টা হতে চলল। নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে এসেছিল, খেতে খাওয়াও শেষ। হঠাৎ করে সুগা নিজের রুম থেকে তড়িঘড়ি করে নিচে নেমে আসছে। বড়মা ভাইয়া কোথায়? হঠাৎ করে সুগা এসে পিছন থেকে কথা বলে আটকে উঠল জিন। নিজেকে স্বাভাবিক করে বলল, ও তো 2-3 ঘন্টা হয়েছে বাহিরে গিয়েছে। ইস, মিস করে ফেললাম। কি হয়েছে বাবা?
জিমিন শুধু একবার ভাইয়ের দিকে একবার বড় আম্মুর দিকে তাকাচ্ছে, বোঝার চেষ্টা করছে বড় আম্মু আর ভাইয়ার কথোপকথন। সুগা তখন জাঙ্কুককে ফোন দিল। জাঙ্কুক ফোন রিসিভ করে সুগা বলল, ভাইয়া তুমি কোথায়? জাঙ্কুক কি যেন বলল, সেটা শোনার সঙ্গে সঙ্গে সুগার চোখ বড় বড় হয়ে গেল। তখন সবাইকে বলল, আম্মু, কাকিয়া, বড় আম্মু, তোমরা সবাই বাইরে চলো তাড়াতাড়ি। কেউ কোনো প্রশ্ন করার আগেই সুগা এক ছুট্টে দরজার কাছে চলে গেল। আনিকা, আদিত্য, বড় আম্মু, কাকিয়া, আম্মু সবাই সবার পিছন পিছন চলে গেল। জিমিনও সবার পিছু পিছু গেল দরজার কাছে। এর মধ্যে একটা বাইক বাড়ির ভিতরে প্রবেশ করলো। নীল রঙের একটা বাইক, হেলমেটটাও নীল। জাঙ্কুক হেলমেট খুলতে খুলতে বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে জিমিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত বছর পর জাঙ্কুককে দেখছে। আগের জাঙ্কুকের সঙ্গে এই জাঙ্কুকের যেন কোনোই মিল নেই। হেলমেট খোলার পরে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে জাঙ্কুকের। চোখে সানগ্লাস তার সঙ্গে নেভি ব্লু কালারের একটা শার্ট পরেছে প্যান্টের সঙ্গে ইন করে। হাতে তার কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতো পরেছে। জাঙ্কুককে আপন মনে পরখ করছে জিমিন। জিমিনের হৃৎপিণ্ড 3 গুণ বেড়ে গিয়েছে। বিভোর নয়নে জাঙ্কুককে দেখছে জিমিন। জাঙ্কুক সকলের উদ্দেশ্যে বলে, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? জাঙ্কুকের কণ্ঠ শুনে জিমিনের হৃদয়ে জড়সড় একটি ধাক্কা খায়। সে সঙ্গে নিজের হুঁশও ফেরে। জিমিন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আদিত্য আর আনিকা হইচই শুরু করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বায়নাও ধরেছে জাঙ্কুক ভাইয়ার সঙ্গে বাইকে করে ঘুরতে যাবে। জিন ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বাসায় 2-3টা গাড়ি থাকা সত্ত্বেও তুমি গাড়ি কেন কিনলে? আমার গাড়িতে চড়তে ভালো লাগে না, কথাটা ভাবলেশীনভাবে বলল। জাঙ্কুকের গাড়ি দেখে বাড়ির ছোটরা খুশি হলেও খুশি হতে পারেনি জিন, লিসা আর আলিয়া। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ, তাও নিষেধ করেছে স্বয়ং আরএম। তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, সেই থেকে এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ করেছেন। জিওপের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করে বাইক কেনার সাহস তার হয়নি। সুগাও খুব করে চেয়েছিল বাইক কিনতে। রাজনীতিতে থাকে, এই কারণে বাইক থাকলে খুব সুবিধা হয় এখানে ওখানে যাওয়ার জন্য। সুগার বাবা ইয়ঞ্জনের কাছে একবার বলেছিল বাইকের কথা, কিন্তু সুগার বাবা ইয়ঞ্জনের মুখে একটাই কথা, তুই তো জানিস তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তার বাইক কেনার কথা তোর মুখেও আনিস না। তুই চাইলে একটা গাড়ি সবসময় ব্যবহার করতে পারিস, তারপরও আর কখনো বাইক কেনার কথা মুখেও আনিস না। জাঙ্কুক বাড়িতে এসেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যে বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কি হবে তা ভেবেই আটকে উঠছে বাড়ির 3 কর্তি। অষ্টদয়ের হৃদয় কাঁপছে, কেমন অস্থির লাগছে নিজেকে। দৃষ্টি তার জানালার দিকে অসীম দূরত্বে তাকিয়ে আছে। কে জানে কি ভাবলো, কতক্ষণ ভাবলো। হঠাৎ করে কি যেন মনে করে ঝটপট করে উঠে বসলো। সঙ্গে সঙ্গে নিজের চল শক্ত করে নিজেকে প্রশ্ন করলো। শ্বাস ছেড়ে নিজের মাথায় নিজের গাঁটটা মেরে বলল, ছি জিমিন ছি, এসব তুই কি ভাবছিস? কেউ কি তার নিজের চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? আর ভদ্র হলেও মানা যেত, এরকম গুরু গম্ভীর রাগ চটা বদমেজাজি হিটলারের উপর? আর যাই হোক, যে ছেলে 10 বছর বয়সে একটা মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে কখনোই আমার ক্রাশ হতে পারে না। এটা বলতে জিমিনে মানে কষ্ট ভেসে আসে। নিজেকে স্বাভাবিক করতে
হাতে ফোন নিয়ে কল করে ডেকে হচ্ছে তার সব থেকে কাছের বান্ধবী। একবার কল বাজতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম, কেমন আছিস বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমায় স্মরণ করলি, আমাকে স্মরণ করার কি কোনো স্পেশাল কারণ আছে নাকি? তোর তো আবার ভাঙা ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যায়। জিমিন একটু রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস। কি মিস করেছি এখনই বলে ফেলো বান্ধবী। এখন বলবো না, এখন বললে কি সেই ফিলিংসটা পাবে নাকি? আজব তো। আরে বলো ফেলো বেবি, কালকে শুক্রবার আর দেখা হবে রবিবারে, এতদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। এখন আমার হাতে আইফোন 13 প্রো ম্যাক্স আছে। জিমিনের কথায় বিন্দু মাত্র বিশ্বাস করছে না, হেসে উড়িয়ে দিয়েছে আর বলছে, এখন বল, তুই এখন 14 প্রো ম্যাক্স কিনতে যাবি তাই না? যার ভাই আধ ভাঙা একটা ফোন তাকে ব্যবহার করতে দিয়েছে দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। জিমিনের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে যায়, কিছুটা অভিমানী স্বরে বলে, কালকে জাঙ্কুক ভাই বিদেশ থেকে এসেছে, আমার জন্য নিয়ে এসেছে। ও সেটা বল, তোর জাঙ্কুক ভাইয়া নিয়ে এসেছে? না হলে তোর যে ভাই, তোর ভাই আবার তোকে ফোন দিবে। তোর বাবাও যদি তোকে ফোন দেয় না, সেই ফোন তোর ভাই এক আছাড়ে ভেঙে ফেলবে। ওয়েট ওয়েট, এই জাঙ্কুক ভাইটাকে তোকে যে ছোটবেলায় মেরেছিল সে নাকি? জিমিন মুখটা কালো করে উত্তর দেয়, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া এলো কিভাবে ওনার? জানি না, তোকে কি বলি সেটা শোন। হ্যাঁ বল, শুনছি। আসলে আজকে বিকেলে জাঙ্কুক ভাইকে দেখেছি, দেখার পরে ছোটখাটো একটা শখ খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক, এলোমেলো চুলগুলো দেখে আমার মন এলোমেলো হয়ে গিয়েছে। আর মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। তে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু নড়েচড়ে বসে গুরুতর ভঙ্গিতে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস জিমি? তুই এত বছর বলে এসেছিস এই লোকটার জন্য তোর শৈশব নষ্ট হয়ে গিয়েছে, এখন তুই কৌশলে পা দিয়ে তুই এই লোকটার উপরে ক্রাশ খেয়ে বসে আছিস? মানুষ কারণে অকারণে রং বদলায়, এই কথাটা এতদিন শুনে এসেছি, কিন্তু আজ মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। সেটা তোকে দেখে আমি বুঝলাম। এত বছর তুই যাকে শত্রু ভেবে এসেছিস, তুই আজকে তার উপরে ক্রাশ খেয়ে বসে আছিস। বাহ জিমিন, বাহ। জিমিনের নীরবতা বুঝতে পেরেতে আবার বলতে শুরু করলো, দেখ বেবি, এইসব ফালতু জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এত বছর পর দেখেছিস তাই আহামরি সুন্দর লাগছে। এসব জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা দুজন না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আর একজন পাশে থাকবে এবং সঠিক পথে আনবে, ভুলে গেলি? স্পষ্ট বোঝা যাচ্ছে জিমিনের বদলে যাওয়ার ব্যক্ত আচমকা প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন করল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হতে পারি না? জিমিনের হঠাৎ এমন প্রশ্নে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল তে। 1-2 মিনিট হাসার পর তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, অবশ্যই তুই সুন্দর হতে পারিস কারোর ক্রাশ, কিন্তু কোনো ছেলের ক্রাশ নয়। ওই রাস্তাঘাটে ডালপালার ক্রাশ, রংচটা দেয়ালের ক্রাশ, এরকমই কারোর ক্রাশ হতে পারিস তুই। গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে জিমিন আর বলছে, আজকাল কারো থেকে সান্ত্বনা নিতে গেলেও শুধু মানুষ মজাই নেয়।
তীর হাসির কারণটা খুবই স্বাভাবিক, কারণ জিমিনকে ছোটবেলা থেকে চোখে চোখে রেখেছে সুগা সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত গার্লস স্কুলে পড়েছে, তারপরে পড়েছে গার্লস কলেজে। আহারে জীবন ধুধু মরুভূমি, স্কুলে কেউ নেই। স্কুলের সামনে বাসার গাড়ি দাঁড়া করানো থাকে, বাসা থেকে স্কুল, স্কুল টু বাসা। স্কুলের কেউ না দেখলে ক্লাস কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পর থেকে 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের জিমিন, যাকে বলে নামের বিয়ে খাওয়া। বিয়ে বাড়িতে এক কোনায় বসে থাকতো জিমিন সুগার ভয়ে। সুগা জিমিনকে ছোটবেলা থেকে কড়া শাসন দিয়ে বড় করেছে। বরযাত্রী আসলে জিমিন ঘর থেকে এক পাও বের হতে পারত না সুগার জন্য। বোনকে মন মতো খাওয়াতো সুগা, কিন্তু বাসার ভেতরে খাবার নিয়ে আসতো। বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে বাসায় চলে যেত সুগা। গায়ে হলুদে নাচা গাওয়া, এমনকি মেহেদি দিতেও পারত না কখনো। এই কষ্টে জিমিন এখন আর কারোর বিয়েতে যায় না। এতে মনে হয় সুগা হাই হাফ ছেড়ে বেঁচেছে। জিমিনের এরকম সাদা কালো জীবনের কথা শুনলে তে কেন পৃথিবীর সব মানুষই হাসবে। জিমিন মাঝে মধ্যে ভাবে এই বাচ্চাটাতে জন্ম নেওয়াকে খুব বেশি দরকার ছিল। তে বেশ কয়েকবার কল ব্যাক করেছে, কিন্তু জিমিন নিজের জীবনের হতাশার কথা ভাবতে ভাবতে কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন সেখানে তেমন মানতেই হবে। জিমিনের বেস্ট ফ্রেন্ড হওয়া সুগাতে খেসারত দিতে হচ্ছে এখন তেকেও। জিমিনের সঙ্গে সঙ্গে তেকেও চোখে চোখে রাখে এখন সুগা। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি খারাপ হয় জিমিনও খারাপ হবে। এই কারণে তের পিছনে লোক লাগিয়ে রেখেছে সুগা। শুধু তেই নয়, জিমিনের আরও 2টো ফ্রেন্ড আছে, পাখি এবং মায়া। তাদেরকেও নজরে নজরে রাখে সুগা। বোনকে সব দিক দিয়ে প্রোটেক্ট করা যেন সুগার প্রথম এবং প্রধান কাজ। বিকেল থেকে ঘুমিয়ে আছে জাংকুক। সন্ধ্যাবেলা 7টায় ঘুম ভেঙেছে, তাও আদিত্যর ডাক শুনে। নিচে জাংকুকের বাবা এবং জিমিনের বাবা বসে আছেন। জাংকুকের বাইক কেনার কথা শুনেন তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তারা। জাংকুক তাড়াতাড়ি উঠে চোখে মুখে পানি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে, কারণ সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ডাকার সঙ্গে সঙ্গে নিচে না আসলে বাড়িতে তাণ্ডব বাঁধিয়ে দেবে। তার চোখে মুখে ঘুম স্পষ্ট। দ্রুত পায়ে নিচে নামছে, আচমকা এলোমেলো পায়ে জিমিন তার সামনে এসে দাঁড়ালো। জিমিনের অগোছালো চুলগুলো উড়ছে। হঠাৎ ধাক্কায় জাংকুক নিজের জায়গা থেকে একটুখানি নড়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায়। তাকানোর সঙ্গে সঙ্গে জোড়া ভ্রু দুটো শীতল হয়ে যায়। আপন মনে তাকিয়ে আছে জাংকুক তার দিকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গিয়েছে তার। পরখ নেত্রে তাকিয়ে আছে জাংকুক। হঠাৎ হাঁটা থামানোর জন্য জাংকুকের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কালো জামা পরিহিত এক রমণী। কালো জামাতে অপ্সরার ন্যায় লাগছে রমণীকে। এলোমেলো চুলগুলো কোমর ছাড়িয়ে, দেখলে মনে হবে জীবনানন্দের লতাপাত দিয়ে লেখা। চুল তার কবে থেকে অন্ধকার বিদিশার নেশা। দ্রুত গতি হাঁটার কমানোর জন্য জিমিনের ছোট্ট দেহের কাঁপন শুরু হয়। 6 ফুট লম্বা মানুষটির চোখের দিকে তাকায় জিমিন। জাংকুকের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমিন। সদ্য চোখে মুখে পানি দেওয়ার কারণে সাদা শার্টটি অল্প স্বল্প ভিজে গিয়েছে। চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ার কারণে জিমিন পলকও ফেলছে না। জাংকুকেরও যে শার্টটা ভিজে গিয়েছে সেদিকে জাংকুকের কোনো হুঁশ নেই। কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় জাংকুক। কিছুক্ষণ পরে নিজের চোখ সরিয়ে
দ্রুত হাঁটা দেয় সেই দিকে। সে পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে অষ্টদৈর কোমল কণ্ঠে ডাক দেয়। সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে, কিন্তু পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না। জিমিন তার কাঁপা কাঁপা গলায় বলল, থ্যাংক ইউ জাংকুক ভাই। জিমিনের বলা কথা জাংকুকের কান পর্যন্ত গেল কিনা বোঝার উপায় নেই। এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থেকে ব্যস্ত পায়ে নিচে নামতে লাগলো জাংকুক। জিমিন ঠায় দাঁড়িয়ে আছে, তার হাত পা থর থর করে কাঁপছে। এত বছর পর জাংকুক ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেছে, এটা ভাবতেই যেন অন্তরাত্মা শুকিয়ে আসছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ লাগলো জিমিনের নিজেকে স্বাভাবিক করতে। সোফার উপর বসে আছে দুই ভাই। বাড়ির কর্ত্রীরা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, কিন্তু তাদের নজর রয়েছে বসার রুমে। কি হবে কে জানে। আরেম তার মুখের গম্ভীরতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি নাকি বাইক কিনেছ? এই কথা হুঁশ পেরে অষ্টদৈর দু পা আগিয়ে বারান্দার এক কোণায় দাঁড়িয়ে দেখছে তার আব্বু এবং তার বড় আব্বু জাংকুককে জিজ্ঞাসা করছে। জাংকুক তাদের থেকে কিছুটা দূরে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জি, উত্তরটা ভাবলেহীনভাবেই দিল জাংকুক। এবার এক প্রকার গম্ভীর গলা হুঙ্কার দিয়ে ওঠে তার মেজো চাচ্চু মানে ইয়ঞ্জুন। তুমি কি জানো না এই বাড়িতে বাইক কেনা বা বাইক চালানো নিষেধ? এটা জানা সত্ত্বেও তুমি বাইক কিনলে কোন সাহসে? হ্যাঁ আমি জানি, 20-30 বছর আগে কি ঘটে গিয়েছে সেটা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। কপালে যদি খারাপ কিছু থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ে দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকি কিংবা গাড়িতে বসে থাকি। আরেম এবার রাগান্বিত স্বরে বলল, তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতো চলবে? বাইক কেনাটা যদি নিজের মর্জি মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, আমি আমার মনের কথাটাই শুনবো। ইয়ঞ্জুন এবার কোমল স্বরে বলল, আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি আমরা কি জন্য কিনলাম? তোমাদের জন্যই তো। গাড়িতে চলাচল করতে আপনাদের ভালো লাগে তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে উঠতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত জেরা করার কি আছে চাচ্চু? তোমাদের যদি বাইক নিয়ে জেরা করা শেষ হয় তাহলে আমি এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। সব কথাগুলো জাংকুক নিজের বাবা আরিমের দিকে তাকিয়েই বলল। বাড়ির মহিলারা এতক্ষণ রান্নাঘরে থাকলো, এখন আর রান্নাঘরে থাকতে পারছে না। একে একে সবাই এক ছুটে ড্রয়িং রুমে চলে আসলো। জিমিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এত বছরে জিমিন কাউকে দেখেনি গলা উঁচু করে কথা বলতে। এই প্রথমবারই জিমিন দেখছে এই বাড়ি থেকে গলা উঁচু করে কথা বলছে। সুগা যতই রাগ দেখাক সেটা শুধু জিমিনের উপরেই। বড় আব্বুর মুখের উপরে বা নিজের আব্বুর মুখের উপরে কথা বলার সাহস এখনো হয়নি তার। জাংকুক ভাইয়া এসেছে সবেমাত্র 2 দিন হয়েছে, এখনই নিজের মর্জি চাপিয়ে দিচ্ছে বাবার উপরে। এখন জিমিনের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় কিছু। বাকি কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করছে জিমিন। আব্বু চাচ্চু, আমি অনেকদিন ধরে পরিকল্পনা করছি আমি আমার নিজের একটা কোম্পানি খুলব। তোমাদের অনুমতি থাকলে আমি আমার কোম্পানির কাজ আগাতে পারি। ইয়ঞ্জুন এবং আরেমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ছেলেকে এত বছর বিদেশে রেখে পড়াশোনা করিয়েছে পারিবারিক কোম্পানি সামলানোর জন্য। ছেলে দেশে পা রাখতে না রাখতে নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে। ইয়ঞ্জুন এবার খানিকটা চিন্তিত গলায় বলল, আমরা তো ভেবেছিলাম তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসে আমাদের পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যাবে। জাংকুক কিছু বলার আগে আরেম বলতে শুরু করলো, ঠিক আছে তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব কিছু মতামত আছে। তোমার নিজস্ব মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই। তোমার নতুন কোম্পানি খোলাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানির সিইও হবে। কালকে শুক্রবার, তাই অফিস বন্ধ। তুমি শনিবারে আমাদের সঙ্গে আমাদের অফিসে যাবে। শনিবারে অফিসিয়ালি তোমাকে সিইও পদ দেওয়া হবে। তারপরে তুমি আমাদের কোম্পানি সামলে যদি তোমার কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত করতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়।
জাংকুক যেন জানতো এরকমই কিছু হবে, তাই তার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা দিল না। সোফা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম এগিয়ে জাংকুকের দিকে তাকিয়ে আবার বলল, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাকেই সামলাতে হবে। আর তুমি যদি না পারো তাহলে তোমার প্রাণপ্রিয় ভাই সুগাকে বলো রাজনীতি ছেড়ে কোম্পানিতে যোগ দিতে। তারপর তুমি তোমার নিজের কোম্পানি খুলতে পারো। আরে মেয়ে কথা বলার সঙ্গে সঙ্গে জাংকুক নিজের চোয়াল শক্ত করে তার বাবা দিয়ে তাকিয়ে বলল, সুগা রাজনীতিই করবে, দয়া করে ওর মাথায় ব্যবসার ভূত চাপিও না। তোমরা ওকে একটু শান্তিতে থাকতে দাও। ওর ইচ্ছা রাজনীতি করার, ও রাজনীতিই করবে। আমি একাই সব দিকে সামলাতে পারবো। আমি যাব তোমাদের অফিসে, ঠিক আছে? তুমি দয়া করে ওকে একটু মুক্তি দাও। আমি যেরকম তোমার শর্ত মেনেছি, তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। আমার যখন খুশি আমি যেখানে খুশি যেতে পারি। আমি আমার কাজ গুছিয়ে রেখে যেতে পারবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। দরকার পড়লে দুই অফিসের কাজ করতে করতে আমার রাত 2টা 3টা, এমনকি সারা রাত নাও আসতে পারি। আমাকে নিয়ে যেন ওই বাড়ির কেউ মাথা না ঘামায়। এক নিঃশ্বাসে জাংকুক কথাগুলো বলে হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আদম কয়েক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলো, তারপরে কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল। বাড়িতে পিন পতন নীরবতা। সোফার উপর বসে আছে ইয়ঞ্জন, পাশে তিনটা বসে আছে, সবার মুখে চিন্তার ছাপ। একজন আরেকজনের মুখের দিকে শুধু তাকিয়ে আছে। জাংকুকের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস, জাংকুক সামলাতে পারবে সবকিছু। কিন্তু তাদের একটাই চিন্তা, বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের শরীরের প্রতি অযত্নশীল না হয়ে যায় ছেলেটা। সবার মুখে চিন্তার ছাপ থাকলো, চিন্তার ছাপ নেই উপরে দাঁড়িয়ে থাকা জিমিনের মুখে। সে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব জিনিসের মজা নিচ্ছিল। ছেলে বাপের তর্কাতর্কির। এত বছরে বড় আব্বুর মুখের উপরে কেউ কথা বলেনি। এত বছর পর একজন আসলো যে বড় আব্বুর মুখের উপরে কথা বলতে পারে। এটা ভেবেই জিমিনের ভীষণ হাসি পাচ্ছে। দুই বাপ ছেলের তর্কাতর্কি দেখতে জিমিনের বেশ ভালোই লাগছে, কিন্তু বেশিক্ষণ থাকলো না জিমিনের মুখের এই হাসি। মুখটা ভারী করে মনে মনে বলতে থাকে, নিজে তো হিটলার, সঙ্গে সঙ্গে আমার ভাইটাকে বড় গুন্ডা বানিয়েছে। বাহ, কি সুন্দর উৎসাহ দিচ্ছে আমার ভাইটাকে। আমার ভাইয়ের জ্বালায় এতদিন আমার জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে, এখন তো আরও একজন আবির্ভাব হয়েছে। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে নিজের রুমে যেতে থাকে জিমিন। হঠাৎই চোখ পড়ে জাংকুক ভাইয়ের রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে জিমিন নিজের রুমে চলে যায়। জিমিন ভেবেছিল মা বাবার রুমের কাছাকাছি না থাকলে স্বাধীনতায় থাকতে পারবে, সেই কারণে উপরে এসেছিল জিমিন। কিন্তু উপরে আসার কিছুদিন পরে জাংকুক দেশে ফিরে এসেছে। দেশে ফিরে জিমিনের পাশের রুমটা জাংকুকই নিয়েছে। জাংকুকেরই ছিল পাশের রুমটা। কিন্তু তার 15 দিন পর সুগাও নিজের ব্যাগ গুছিয়ে উপরে চলে এসেছে। বাহ, কি কপাল! এক পাশে জাংকুক আর এক পাশে সুগা। কি স্বাধীনতা! স্বাধীনতা পেতে জিমিন উপরে এসেছিল, এখন আরো বন্দী হয়ে গিয়েছে। জিমিন আগে এক দড়ি সিঁড়ি দিয়ে নামতো, এক দড়ি সিঁড়ি দিয়ে উঠতো, এখন আর সেটা করে না ভাইয়ের ভয়তে। কিছুদিন পর আনিকাও উপরে চলে আসবে। সুগার পাশের রুমটা আনিকার জন্য রাখা হয়েছে। তাতে কি, আনিকার রুমে যেতে হলেও তো ভাইয়ের রুম ডিঙিয়ে যেতে হবে, সেটা পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। রাত 10টা বাজে, সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। জিন অপেক্ষা করছে তার ছেলের জন্য, এখনো বাড়ি ফিরেনি জাংকুক। ছেলের জন্য জিন এখনো সোফার উপরে বসে আছে। 15-20 মিনিট পর ঘরে ঢুকলো সুগা এবং জাংকুক। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত স্বরে বলল জাংকুক, তুমি এখানে বসে আছো কেন? প্লিজ আমার জন্য অপেক্ষা করা বন্ধ করো, আমি খাবার বেড়ে খেতে পারবো। যেদিন তোর বউ আসবে আর তোর বউ তোর জন্য অপেক্ষা করবে, সেদিন থেকে আমি তোর জন্য অপেক্ষা করা বন্ধ করে দেব, সহসায় উত্তর দিল জিন। বড় আম্মুর কথা শুনে শব্দে হাসতে থাকে সুগা। জাংকুক ঘাড় ঘুরে সুগার দিকে তাকাতেই সুগা মুখ চিপে মুচকি মুচকি হাসতেই থাকে নিঃশব্দে। জাংকুক এবার কিছুটা ঠাট্টার স্বরে তার মায়ের কথার উত্তর
দিল। এমনও হতে পারে তোমার বৌমা আমার জন্য অপেক্ষা করতে করতে তোমার কোলে ঘুমিয়ে পড়েছে, আর তুমি তোমার বৌমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ আর আমার জন্য অপেক্ষা করছো। ছেলেরা এরকম ঠাট্টায় ভেবেছেটা খেয়ে গেল জিন। জাংকুক এবার শান্ত স্বরে কিন্তু কিছুটা গম্ভীর গলায় বলল, কাল থেকে আমি যেন তোমাকে আমার জন্য বসে থাকতে না দেখি। কিছু লাগলে আমি চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিবে আমার জন্য। হ্যালো কিউটার মিস, আজকের এই পার্টে পর্যন্তই আমি রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি আস্তে আস্তে এই স্টোরির পার্ট টু পার্ট আমি আমার প্লে লিস্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো। তো বাই বাই, দেখা হচ্ছে পরের স্টোরিতে।